এখনো তো বেঁচে আছে। এই বুড়োটাকে মরতেই হবে। শোনোয় না, সরুন না, কি করছেন আপনি? আরে তুমি তো এমন ভাবে লজ্জা পাচ্ছ জানো আমি কোনো পরপুরুষ, স্বামী তোমার আমি। আমি আপনাকে কতবার বলেছি যে আমার এইসব ভালো লাগে না। শোনোয় না 2 মাস হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, তুমি আর কতদিন এভাবে আমাকে অ্যাভয়েড করবে? ধীরজ বাবু, আসলে আজ আমার একদম ইচ্ছে করছে না। আজ আবার তোমার ইচ্ছে করছে না? তুমি আর কত অজুহাত দেবে এভাবে? ধীরজ, এটা কি হচ্ছে? হ্যাঁ, আমার বাড়িতে আমার বৌমার সঙ্গে কেউ উঁচু গলায় কথা বলুক, এটা আমার পছন্দ নয়, বুঝতে পারলে? মা, আমার কিছু কাজ আছে, আমি আসছি। আচ্ছা মা। দেখলে মা কেমন ভাবে চলে গেল? আমার তো দেখে মনে হয় ও যেন এই বাড়িতে বিয়ে করে নয় কোনো জেলখানায় এসেছে। বাবা, ও অনেক ছোট, ওর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে যে ও কিছু বুঝতেই পারেনি। ওকে পাওয়ার জন্যে ওর মন জয় করার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে। শোনোয় না, সরুন। আই এম সরি শোনোয় না, আমি জানি সকালবেলা একটু বেশি চেঁচিয়ে ফেলেছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এটা? নিজেই দেখো না। এটা তো ভীষণ সুন্দর। কিন্তু তোমার থেকে বেশি সুন্দর নয়। আমি পরিয়ে দিই? আমি পরে নিতে পারবো। আরে দাঁড়াও না। আরে আরে আরে, আপনি দাঁড়াও, আসতে। ছাড়ুন না। আরে দাঁড়াও। ছাড়ুন। আরে বাবা আপনি বোঝান শোনোয় নাকে। শোনোয় না, আমি তোমার স্বামী আর ওটা তোমারই বাড়ি, তুমি যখন খুশি ফিরতে পারো, কিন্তু এবার একটু ভেবেচিন্তে ফিরো। আচ্ছা ঠিক আছে বাবা, আমাকে অনুমতি দিন। জামাই বাবা, আমি ক্ষমা চাইছি, এখনো ছোট তাই ঠিক ভুলটা বুঝতে পারে না। আমি বুঝিয়ে সুঝিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। পাগল হয়ে গেছিস নাকি? এটা কি বোকামি করছিস তুই? তুমি মাথাটা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলছি। আরে তুমি কি কথা বলবে? আমি কথা বলছি। কি কথা বলবে তুমি? হ্যাঁ, একটা বুড়োর সঙ্গে আমার বিয়ে করিয়ে দিলে, আর এখন আমাকেই কথা শোনাচ্ছ?
14 বছর বাবা, 14 বছরের পার্থক্য আমাদের মধ্যে। আমার লজ্জা করে ওনার সঙ্গে। আচ্ছা, এই বিয়েটা আমি তোর ভালোর জন্যই করেছি, বুঝলি? আরে তোর চরিত্রের জন্য কোনো ছেলে তোর সঙ্গে বিয়ে করতে রাজি ছিল না। আর একটা ভালো ছেলে পেলাম আমি, তোর ব্যাপারে কিছু জানতোই না, বুঝলি? না, মহারানীর তো স্বপ্নের রাজকুমার চাই। হ্যাঁ, সেটা তো আমি পেয়েও যেতাম, কিন্তু তুমি কি করলে? তুমি আমাকে বিক্রি করে দিলে। শোনায় না, তুমি শান্ত হও, বাইরে কেউ এসছে। আরে আদেশ বাবা, তুমি? হ্যাঁ আঙ্কেল। আরে আরে, এসো এসো, ভেতরে এসো। নমস্কার কেমন আছো আন্টি। তুমি? খুব ভালো আছি আঙ্কেল। আর বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। সুনয়নাকে দেখতে পাচ্ছি না। শুনয় না মানে বাবা, ও তোর ছোটবেলার বন্ধু শুনয় না, নেই আর। অনেক বদলে গেছে ও। বদলে গেছে মানে? আঙ্কেল, আমাকে পরিষ্কার করে বলো কি হয়েছে। আমাকে তো বলতেই পারো, আমি তোমার পরিবারের মতো। বাবা, ওর বিয়েটা ওর মতে হয়নি, তাই ও শ্বশুর বাড়িতে যেতে চায় না। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমাকে একটা সুযোগ তো দাও, এইটুকু একটা বিষয় আমি ওকে এখনই বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো একবার। ঠিক আছে, আমি আসছি। সুনয়না, আদেশ, আদেশ, তুমি আসতে এত দেরি কেন করলে? হ্যাঁ, তাও ভালো আমাকে ভুলে যাওনি। তাছাড়া সুনয়না, তুমি ভীষণ বদলে গেছো। আজ আমার মুড ভীষণ খারাপ। আমার কারোর সঙ্গে কথা বলতে একদম ভালো লাগছে না। তাই নাকি? কিন্তু আমার সঙ্গে তো কথা বলতেই পারো, তাই না? কত ভালো সময় কাটিয়েছি আমরা এই ঘরে। সরো এখান থেকে। আরে এবার এসব কথা বলে আর কোনো লাভ নেই। আমি বিবাহিত। জানি তুমি আমার উপর রাগ করে এগুলো করেছো, কিন্তু আমাকেও তো তুমি বিশ্বাস ভেবেচিন্তেই করেছিলে, তাই না? এবার আমি যেমনটা বলবো তেমনটা করো। ঠিক আছে। আমায় ক্ষমা করে দিন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আর আপনাকে আমি কোনো কষ্ট দেব না। সুনয়না, এরকম কোনো ব্যাপার নয়। ভুললে হবে না। কিরকম বউ আমি! নিজের স্বামীকে না ভালোবাসতে পারলাম, না সুখ দিতে পারলাম। এবার আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে অভিযোগ করার আর কোনো জায়গা দেব না আমি। আরে কি করছো তুমি? সুনয়না, দেখো এবার একসঙ্গে আমরা কতটা সুখে থাকবো। আরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথাই বলবে নাকি? এনাদের জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা করো। আমি চা নিয়ে আসছি। এই সব কিছু আপনাদের জন্যই হয়েছে। আপনারা ওকে এত সুন্দর করে বুঝিয়েছেন যে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। আরে না না দিদি, আমরা কিছুই করিনি। যা করেছে সুনয়নার পুরনো বন্ধু আদেশই করেছে। তাই? হ্যাঁ, খুব ভালো ছেলে। ওকে এমন ভাবে বুঝিয়েছে যে মেয়ে নিজেই চলে এলো। তাহলে তোর সঙ্গে আমাকেও আলাপ করতে হয়। আমারও তো জানা উচিত যে সে কে, যে আমার স্ত্রীর মন বদল করে দিল।
শোনো না, তুমি জানো এই মুহূর্তটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি? এটা কি হলো? দাঁড়াও, আমি দেখছি। আমার ভীষণ ভয় করছে। না না, তুমি ঘাবড়িও না, আমি এক্ষুনি চেক করে আসছি। আরে ধীরাজ, এটা এটা কিসের আওয়াজ? কিছু না মা, তুমি শুয়ে পড়ো, আমি দেখছি। আচ্ছা। ধীরাজ, ধীরাজ, ধীরাজ বাবু, কি হয়ে গেল আপনার? মা দেখুন না। আরে কি হলো? কি হলো আপনার? আরে 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 কি হলো? কি হলো আমার ছেলের? ধীরাজ, কে মারলো আমার ছেলেকে? জানি না মা। বললো কি হয়েছে? এসেছিলেন আর উনি খুব মারলেন ওকে, তারপরে পালিয়ে গেলেন। হ্যাঁ প্রশান্ত, যতগুলো চেকস আছে সেগুলো বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ, 2-1 দিন আমি বাড়িতেই থাকবো, অফিস আসতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আমাকে আপডেট দিও। ধীরাজ, হ্যাঁ মা। আমরা কেন পুলিশে কমপ্লেন করতে পারবো না? দেখো মা, আমরা এসব কিছুই করতে পারবো না। দেখো, যে আমাকে হামলা করেছিল সে হয়তো ভুল করে আমাকে হামলা করেছিল, আর যদি আমরা কমপ্লেন করি ও হয়তো আরো রেগে যাবে। আর সব থেকে বড় কথা, তুমি আর সুনয়না বাড়িতে একা থাকো, সেই জন্য আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। জানি না আপনার এই আঘাত কতদিনে ঠিক হবে। কোনো চিন্তার ব্যাপার নেই সুনয়না, এখন আমি একদম ফিট আছি। নে, আগে ওষুধ খেয়ে নে। হ্যাঁ, আহা এই নিন। মা, এই ওষুধ নিন খাইয়ে না। তুমি আমায় মারবে নাকি? আরে বাবা, ব্যথার ওষুধে একটু ঘুম পায়। বাচ্চাদের মতো এত বায়না করিস না তো। নেই, ওষুধ খেয়ে নে, দাও নিন। ওকে। আমি দেখছি। নমস্কার আন্টি। নমস্কার, তুমি কে? আমি সুনয়নার বন্ধু আদেশ। ও আচ্ছা আচ্ছা, আসো। আদেশ, তুমি ভেতরে এসো। উনি আমার মা, আর উনি হলেন আমার স্বামী ধীরাজ বাবু। আরে ধীরাজ বাবু, আরে আদেশ, আরে আরে বসুন বসুন। আর আপনার এই অবস্থা কে করলো? আর বলো না ভাই। আরে তুমি বসো না, এই কষ্টের ব্যাপারে কথা বলে আর কষ্টটা বাড়িয়ে দিও না ভাই। তুমি কিন্তু খুব ভালো করলে আজকে বাড়িতে এসে। তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল। চলো মা, আমরা বাজারে গিয়ে সবজি নিয়ে আসি। চলুন। হ্যাঁ, ততক্ষণ এরা বসে কথা বলে নিক। তুমি যে কি না মা, কিরকম কথা বলো তুমি। আরে ওর ছোটবেলার বন্ধু এসেছে আর তুমি ওকে সঙ্গে নিয়ে যাচ্ছ। আরে ওরা একটু গল্পগুজব করবে, আমার সঙ্গে কি করবে এখানে বসে? সেটাও তো ঠিক কথা। চলো, আমি একাই যাচ্ছি। আসি বাবা। আচ্ছা। আচ্ছা, ওই সুনয়নার বাবা মা বলছিলেন যে তুমি ওকে এমন কি বোঝালে যে ও সমস্ত রাগ ভুলে গিয়ে আবার বাড়ি ফিরে এলো। ভাই, তোমার জাদু টোটকাটা একটু আমাকেও শিখিয়ে দাও। আরে না না ধীরাজ বাবু, সেরকম কিছুই বলিনি আমি। আমি শুধু এটুকুই বলেছি যে আপনি হলেন একজন ভীষণ ভালো মনের সৎ মানুষ, যার সঙ্গে আমাদের সুনয়নার বিয়ে হয়েছে। এটাই শুনে ও চলে এলো। আপনি ভেতরে গিয়ে একটু রেস্ট নিন না। আপনাকে দেখে তো মনে হচ্ছে ঘুম পাচ্ছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই ওষুধটা খেলেই আমার খুব ঘুম পায়। আচ্ছা, এখানেই গল্প করো না, আমি এখানেই একটু চোখ বন্ধ করে শুই। কি করছো? পাগল হয়ে গেলে নাকি? ও এখানে ঘুমোচ্ছে, তুমি কি করছো? তাড়াতাড়ি
দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হলো, দাঁড়াও। আরে এসো আমার সঙ্গে, এসো। দরজাটা তো বন্ধ করো। কেমন আমার রুমটা? তোমার থেকে বেশি সুন্দর নয়। ওকে, এসো এখানে বসো, বসো। কত মিস করতাম তোমাকে। আমিও। এরা দুজন আবার কোথায় গেল? শুনোয় না, শুনোয় না? এবার কি হবে? শুনোয় না, শুনোয় না? এখানে আদেশ কোথায়? ওই ওই আসলে বাথরুম দেখানোর জন্য এনেছিলাম এইখানে। আচ্ছা, আরে ভালোই হয়েছে আপনি উঠে পড়েছেন, ও তো বোর হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আমি আসছি তাহলে, ভালো লাগলো দেখা হয়ে। আরে আরেকটু বসো না। না, আমি পরে একদিন আসবো। ঠিক আছে চলো, আমি তোমায় বাইরে ছেড়ে দিয়ে আসি। ঠিক আছে, চলুন। আরে ধীরজ বাবা, হ্যাঁ মা, এখন কেমন আছো? এখন তো আগে থেকে একদম ফিট। ভগবানের অনেক বড় কৃপা যে তুই সুস্থ হয়ে গেছিস। নে, ওহো মা, কখনো কখনো ডাক্তারবাবুকেও একটু ধন্যবাদ দিও, যার ওষুধ খেয়ে আমি ঠিক হলাম। আচ্ছা বাবা। মন্দিরে আমি যাব, পুজো আমি করব, আর ডাক্তার ধন্যবাদ নিয়ে যাবে? তুইও না? তোমার সঙ্গে কথায় কেউ পারবে না মা। ধীরজ, আমার একটা দরকারি কথা বলার ছিল। হ্যাঁ বলো না মা। ওই আদেশ বলে যে ছেলেটা আছে না, হুম, একদম ঠিক নয়। মানে? আরে ও আজকাল রোজ আসে, আর দুজনে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলে। আরে মা, এরকম কোনো ব্যাপার নয়, তুমি শুধু শুধু সন্দেহ করছো। তাছাড়া একটু ভাবো না, ও তো আমার আর তোমার মতো এত ম্যাচিওর নয়। আর আজকালকার যুগের ছেলে মেয়েরা তো একে অপরের বন্ধুও হয়। সেটা নয় রে বাবা, জীবনে যদি কিছু করে থাকি তো বুদ্ধি করেই করেছি। আমার বুদ্ধি এটা বলছে যে ওই ছেলেটা একদম ঠিক নয়। বন্ধুত্বেরও একটা মাত্রা থাকে। এই নিন। আজ ছেড়ে দাও না, শোনায় না, নয়তো আবার সেই সকালে ঘুম ভাঙবে আর তোমার থেকে দূরে স্বপ্নের জগতে চলে যাব। আমার কথা শুনুন, চুপচাপ ওষুধটা খেয়ে নিন, সুস্থ হতে হবে তো নাকি? হ্যাঁ ঠিক হতে চাই, কিন্তু তুমি এতদিন বাদে আমার জীবনে ফিরে এলে, আজ আবার আমি ঘুমিয়ে পড়ব। আপনি চিন্তা কেন করছেন? আপনি একবার সুস্থ হয়ে যান, তারপর আমরা কোথাও একটা দূরে কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাব। কিন্তু তার আগে আপনি ওষুধটা খান আর রেস্ট নিন। হ্যাঁ আমি ওষুধ খাচ্ছি, আর তুমি যাও, হয়তো মা ডাকছে। এই নিন জলটা। হ্যালো, এত রাতে ফোন কেন করছো? আরে তোমায় মনে পড়ছিল সেই জন্য। শোনো, একবার ছাদে এসো না। দাঁড়াও।
তুমি এখানে কি করছো? হ্যাঁ, কেউ যদি তোমায় দেখে নিত তখন? আরে দেখতে দাও না, ভালোবেসেছি যখন কাকে ভয় পাবো? তুমি না একদম পাগল, কোনো কথাই শোনো না আমার। হ্যাঁ আমি পাগল তোমার জন্য, আমাকে আরো পাগল হতে দাও। তোকে জীবন্ত ফুটে দেবো। ধীরজ বাবু, আমি জানতাম না যে ও এখানে এসে আমার। বাবা, এটা কিসের আওয়াজ ছিল? কিচ্ছু হয়নি মা, তুমি ঘুমোওনি এখনো? কি হচ্ছিল ওপরে? বললাম তো মা, কিচ্ছু হয়নি, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। হোয়াটস ইউর প্রবলেম শুনো না? আমি তো তোমাকে বলেছিলাম যে এবার বাড়ি ফিরলে একটু ভেবেচিন্তে বাড়ি ফিরো। আমি শুধু মায়ের জন্য, এই সমাজের জন্য, নিজের সম্মানের জন্য চুপ থাকি, তার মানে এই নয় যে তুমি আমার অসহায়তার এইভাবে সুযোগ নেবে। আমি তোমাকে আবার বলছি, আমার ভালোবাসাকে টেকেন ফর গ্রান্টেড নিও না। শুনো না, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি চাই যে আমরা দুজনে একসঙ্গে সুখে থাকি। তোমারও তো একটু চেষ্টা করা দরকার, তাই না? বিয়ে এমন একটা সম্পর্ক যা জীবনের নতুন একটা পদক্ষেপ, আর এই নতুন পদক্ষেপের মাধ্যমেই এই সম্পর্ক সুন্দর হয়। একটা ভালো জীবন সঙ্গী যেমন আমাদের জীবনকে সুন্দর করতে পারে, তেমনি নষ্টও করে দিতে পারে। আর ধীরজের সাথে এরকমটাই হয়েছে। বেশি বয়সে বিয়ে করার কারণে এতটাই তাড়াহুড়ো করেছিল যে এটাও জানার প্রয়োজন বোধ করেনি যে মেয়েটা ঠিক কেমন, মেয়ের পরিবারের লোক কেমন। শুধু মেয়েটি সুন্দরী বলে কোনো চিন্তাভাবনা ছাড়াই বিয়ে করে নিয়েছে। আমি সুধা চন্দ্রন আজ আপনাদের সামনে এমনই এক সত্যি ঘটনা নিয়ে এসেছি, যেখানে এক সহজ সরল আর সৎ ব্যক্তিত্বের মানুষ নিজের ঠকবাজ স্ত্রীর পরিকল্পনায় ফেঁসে যাচ্ছিল। ধীরজ কি নিজের স্ত্রীর আসল রূপ জানতে পারবে? আসুন দেখা যাক। ধীরজ, ধীরজ। মা, বাবা, আমি কিছুদিনের জন্য তীর্থযাত্রায় যাব। বাড়ির এই অশান্তির ছায়া আমার ভালো লাগছে না। ধীরজ, কি হলো? আরে বল না কি হয়েছে, আমি তোর মা হই। সব ঠিক আছে মা। আমার পুরো বিশ্বাস আছে সবকিছু ঠিক হয়ে যাবে, আর আমি এই বাড়ির শান্তির জন্য প্রার্থনা করব। আর এই বাহানায় তুই আর সুনয়না একটু সময় পেয়ে যাবি। আচ্ছা, আমি রেডি হয়ে যাওয়ার জন্যে। আমার তো কপালটাই খারাপ, এই বুড়োটা আমাকে কখনো ছাড়বে না। উনি ঠিক করেননি আমার গায়ে হাত তুলে, শোনায় না? এখানে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আর তুমি নিজের কথা বলছো? আমার নয়, শোনায় না, আমাদের দুজনের। ওই বুড়োটা আমাদের দুজনের শত্রু। শোনো না, একটা কাজ করি, আমরা দুজন কোথাও পালিয়ে যাই। না, পালাবো না, প্রতিশোধ নেব। কিন্তু কি করে? একটা উপায় আছে, ওই মালটাকে মেরে ফেলবো। কি কি সব বলছো তুমি? তুমি পাগল হয়ে গেলে? আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলে নেব, একজনও টের পাবে না। আরে আমাকে আজে বাজে কেউ ভাবছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কোনো কাজের কথা থাকলে বলো, নাহলে ফোন রাখো।
দাদা নিয়ে এসো। বানবাড়ি? সেরকমই। কে বলেছে আমার ব্যাপারে? ওই আমার এক বন্ধু আছে, ও বলেছে আপনার ব্যাপারে। তাহলে এটাও বলেছে নিশ্চয়ই যে আমার সময় নষ্ট করে লাভ নেই। কাজের কথা বলো। ওই ধীরাজ সিং আছে না, হ্যাঁ। গান্ধীনগরে থাকে, ওনাকে এই টেক্সটাইল কোম্পানির মালিকের কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে, আস্তে। গান্ধীনগরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাপরে, 5 লাখ টাকা লাগবে। 5 লাখ তো এই, আমার জন্য না এই টাকাটা অনেকটাই কম। কাজ করাতে হলে করাও, নাহলে ফটো। পাঁচ লাখের ব্যবস্থা এখন কোত্থেকে হবে? জামাই বাবা, খুব বিপদে পড়ে গেছি। এখন তো তুমি আমার ভরসা, সাহায্য করো একটু। বাবা কি হয়েছে সেটা তো বলুন আগে। 10 লাখ টাকা দরকার, না হলে ওই লোকগুলো আমাকে বাঁচতে দেবে না আর। আপনি চিন্তা করবেন না, আমাকে একটু ভাবার সময় দিন, আমি কিছু একটা করছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আচ্ছা, আমি আসছি। এসো বাবা, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। হ্যাঁ মা। দেখ মা, কথা তো বলে নিয়েছি আমি, এখন বাকি সবকিছু তোর উপরেই। কিন্তু টেনশন করো না। কি মনে হচ্ছে তোর, টাকা দেবে ও? তুমি চিন্তা করো না, আমি টাকা ঠিক যে কোনো ভাবে আদায় করেই ছাড়বো। একটা কথা বল, 10 লাখ তো তুই চেয়েই নিয়েছিস, তার থেকে 5 লাখ আমায় দিয়ে দিবি, বাকি 5 লাখ নিয়ে কি করবি? তোমার জন্য আমি এই বুড়োটাকে বিয়ে করেছি, এবারেই বুড়োর সম্পত্তি নিয়ে একটু মজা করে নেব। আরে তুই তো আমারই মেয়ে। কোনো সন্দেহ? ভালো থাকিস। এসো না, আমার কাছে এসে বসো। আমার এটা মনে হয় যে আমাদের সম্পর্কটা নিয়ে এবার এগোনো উচিত, নিজেদের একটু সময় দেওয়া উচিত। শুনে না, আমি তো কবে থেকে এটাই ভাবতাম। আচ্ছা, আমার মনে হয় যে আমাদের দুজনের কোথাও একটা লম্বা ছুটিতে যাওয়া উচিত। কি কি হলো, আইডিয়াটা পছন্দ হয়নি? না না, সেরকম কিছু নয়। আসলে আমি ভাবছিলাম যে বাবা এত চিন্তার মধ্যে আছে, আর তার মধ্যে আমি ঘুরতে চলে যাব, সেটাই ভাবছিলাম তুমি শুধু। তোমার বাবার চিন্তা একদম করো না, আমি আছি তো, আমি ওনাকে সম্পূর্ণ সাহায্য করব। ডোন্ট ওয়ারি। কোথায় চলে গেল? অনেক টাইম নিচ্ছে। ও তো বলেছিল এর মধ্যে এসে যাবে। পুরো 5 লাখ আছে। কাজটা হয়ে যাবে তো? শোনো, শোনায় না, তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যাও, ততক্ষণ এই লোকটা ওর কাজটা করে নিক। ঠিক আছে।
ধীরাজ ফোন করছে। হ্যালো। আরে শোনো না, কোথায় আছো তুমি? সব ঠিক আছে তো? হ্যাঁ, আসলে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আমি ওনাদের সঙ্গে আর একটু সময় কাটিয়ে তারপরেই চলে আসব। আরে মায়ের আবার কি হলো? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আসছি। না না না, আসলে কি বলতো, মা আমাকে মাঝে মাঝে ভীষণ বেশি মিস করে, আর তারপরে মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। আমি কিছুক্ষণ মায়ের সঙ্গে থাকলে মা সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের খেয়াল রাখো, আর মা সুস্থ হয়ে গেলে তুমি বাড়ি চলে এসো। আর হ্যাঁ, যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে বলতে দ্বিধা করো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাই। আরে দাদা, কেউ আছেন নাকি? কাপড় নিতে এসেছি। মনে হচ্ছে কেউ নেই। কোথায় গেল? এসো। শুনো না, লাশটা এখানেই রেখে গেছে। কিন্তু কাজ তো করেছে ও। তুমিও না? কিন্তু এখনো বেঁচে আছে। এই বুড়োটাকে মরতেই হবে। এবার কি হবে? তোমার বাবাকে ফোন করো। বাবাকে কেন ফোন করব? উনিও তো নিয়েছিলেন না ওই 5 লাখ। ফোন করো তাড়াতাড়ি। হ্যালো বাবা, বাবা তাড়াতাড়ি এখানে এসো, প্লিজ তাড়াতাড়ি এসো। শোনাবে না? বাবা, বাবা, বাবা দেখো না কি হয়ে গেছে বাবা। এই জামাই বাবার এটা কি হয়েছে? বুড়ো তো শেষ, এবার ওর সমস্ত টাকা পয়সা সম্পত্তি সুনয়নার নামে। আর তুমি হলে ওর বাবা, তাহলে ইনডাইরেক্টলি তোমার নামেও হয়েছে। এবার তুমি তোমার অভিজ্ঞতা থেকে বলো যে এই লাশটার এখন কি করব। এই লাশটা কবর দেবার জন্য একটা জায়গা আমার জানা আছে। আদেশ এক হিংস্র প্রকৃতির মানুষ ছিল, তাই প্রথমে চালাকের সঙ্গে ও ধীরাজের বাড়িতে প্রবেশ করে আর তারপর তারই স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করে।
কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র আদেশই দোষী ছিল না, বরং সুনয়নাও ছিল। ধীরাজ যেই দোষটা করেছিল সেটা হলো কিছু না ভেবেই সুনয়নার মতো মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করা। এটাই সবথেকে বড় অপরাধ ছিল, এমন এক অপরাধ যা ওর জীবনকে নষ্ট করে দিয়েছিল। আমাদের সমাজে এটা সাধারণ ধারণা যে বয়স বেড়ে গেলেই বিয়ে খুব সহজে হওয়া সম্ভব হয় না, যে কারণে অনেক পরিবারের মানুষ খুব চাপে পড়ে যায় আর যে কোনো মূল্যে বিয়ে করানোটা তাদের জন্য জীবনের উদ্দেশ্য হয়ে যায়। এই কথাটা আমরা খুব ভালো করে জানি। যখনই কোনো কাজ তাড়াহুড়ো করে করতে যাই তার ফলাফল সবসময় খারাপই হয়ে থাকে। ধীরাজের জীবন শেষ হয়ে গেল, কিন্তু তার বয়স্কা মা বেঁচে আছেন আর তিনি এটাও জানতেন না ধীরাজের সাথে ঠিক কি ঘটেছে। ধীরাজের মা কি সবটা জানতে পারবেন, নাকি তারও পরিণতি সেটাই হবে যেটা ধীরাজের হয়েছিল? আসুন দেখা যাক। ইন্সপেক্টর সাহেব, জানি না ধীরাজ কোথায় চলে গেছে। আমরা সবাই চিন্তা করছি, প্লিজ কিছু করুন। ওই দিন মায়ের শরীর খুব খারাপ হয়েছিল। আমি ওকে বলেছিলাম যে আমি রাত্রিবেলা ফিরে আসব। আমি যখন ফিরেছিলাম তখন ও বাড়িতে ছিল না, আর ফোনও লাগছিল না। আমরা তো ঘুরতেও যাব ভেবেছিলাম, আর এই সব ঘটে গেল। প্লিজ ইন্সপেক্টর সাহেব, আমার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। কিছুদিন আগে রাত্রেবেলায় আমার ছেলেকে একজন মেরেছিল। নিশ্চয়ই এমন কোনো কথা রয়েছে যেটাও আমাকে বলছিল না। দেখুন, আপনারা চিন্তা করবেন না, অপেক্ষা করুন। আমরা ওকে খুঁজছি, যেই কিছু জানতে পারবো আপনারা খবর পেয়ে যাবেন। চলি এখন। হে ভগবান, তুমি এতদিন আমাকে সব কিছু দিয়েছ, সব কিছু। ব্যাস আমাকে আমার ছেলেকে ফিরিয়ে দাও। ও যেখানেই থাকুক, ও যেন ঠিক থাকে। শুনোয় না মা, কালকে আমি মন্দিরে পুজো দিতে যাব। যদি তুমিও সঙ্গে চলো তাহলে ভালো হবে। আমাদের দুজনের প্রার্থনায় হয়তো ভগবান খুশি হয়ে আমাদের ধীরাজকে হয়তো পাইয়ে দেবে। ঠিক আছে মা, আপনি যা বলবেন। তুমি তুমি এখানে কি করছো? ভেতরে এলে কি করে তুমি? আরে কি এসে যায় তাতে? কিভাবে এলাম? এসে তো গেছি, ব্যাস। এসে যায়? তুমি যা যা করছো না, তোমার একটু ভেবে কাজ করা উচিত। ওই বুড়ি যদি জেগে যায় তখন কি করব আমি? আরে বাবা, তোমার জন্য এর থেকে বড় বড় রিস্ক নিয়েছি, এটা তো সামান্য ব্যাপার। আর তোমায় ছাড়া যদি না থাকতে পারি তাহলে কি করব? দেখলে, আমি বলেছিলাম। চলো, যাও যাও যাও, লুকিয়ে পড়ো, যাও। মা, আপনি? কি হয়েছে? চিৎকার শুনতে পেলাম। আসলে মা, ওই বেডের কোণাটা লেগে গেছিল, তাই আমি চেঁচিয়ে ফেলেছিলাম। হে ভগবান, সবকিছু ঠিক আছে তো? দেখি তো, বেশি লাগেনি তো? না মা, খুব হালকা লেগেছে। আমি কিছু একটা লাগিয়ে নেব, আপনি টেনশন আরে, করবেন না। দেখি তো। আপনি শুয়ে পড়ুন, যান। কাল তো পুজোর জন্য যেতে হবে, আপনি যান না, গিয়ে আচ্ছা, শুয়ে পড়ুন। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা, কালকে সকালবেলা না আমি তোমাকে ডাকতে আসবো। না না মা, আমি উঠে পড়বো। আপনি কেন চিন্তা করছেন? আপনি যান, শুয়ে পড়ুন। হে ভগবান, এই বুড়িটাও আমাকে পাগল করে দেবে। সারা দিন আমার মাথা খারাপ করে দিচ্ছে। এখনো পর্যন্ত আমাকে ওর বৌমা ভাবছে। তাহলে শেষ করে দিই। কি? দুটো খুন? আরে বাবু, তোমার জন্য 7 খুন মাফ আছে।
আসলে আমি ভাবছিলাম যে আমি কিছুদিনের জন্য আমার বাপের বাড়ি যাব। আসলে কি বলুন তো, এই বাড়িতে ওকে ছাড়া একদম ভালো লাগে না। ঠিক আছে বাবা, যা তোমার ইচ্ছে। দেখো তো কে এলো। হ্যাঁ হ্যাঁ মা। আদেশ, তুমি? আর এভাবে কেন দেখছো? তুমিই তো মেসেজ করে ডাকলে আমায়। আমি তো কোনো মেসেজ করিনি। তাহলে কে? আমি ওকে মেসেজ করে এখানে ডেকেছি। আমি সব জানি। আমার ছেলের সঙ্গে তোমরা দুজনে কি কি করেছো। কাল রাতে তোমাদের সমস্ত কথা আমি শুনে নিয়েছি। আপনি যান না, আপনি কি আচ্ছা, শুয়ে পড়ুন। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, এই বুড়িটা, এ আমাকে পুরো পাগল করে দেবে। এখনো আমাকে উনি বৌমা ভাবেন। তাহলে শেষ করে দিই, যেভাবে বনবাড়িকে বলে ওর ছেলেকে মেরেছিলাম। আরে এই বুড়ি, তুই আমাকে নয় তোর মৃত্যুকে ডেকেছিস। দাঁড়ান বলছি, পিছনে সরুন। এদের দুজনকে চেনো? বলো। হ্যাঁ স্যার, ওরাই টাকা দিয়েছিল মারার জন্য। আমার অনেক বারণ করা সত্ত্বেও আমার ছেলে নিজের মনে জায়গা দিয়েছিল। ওর ভালোবাসার এই পরিণতি দিলে তুমি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে তোমাদেরকে যেন শাস্তি দেওয়া হয়, আর সারা জীবন এই জেলের ঘানি টানো। বুঝতে পারলে? ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান এদের দুজনকে। নিয়ে চলো এদের দুজনকে, চল। আমাদের সমাজকে আরো উন্নত করতে খুবই প্রয়োজন আমাদের ধারণা এবং বিচার বুদ্ধিকে যাতে উন্নত করতে পারি, যাতে আমাদের চিন্তাভাবনা অন্যের উপর চাপ সৃষ্টি না করে। আজও আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা আমাদের সমাজের তৈরি নিয়মাবলীর সঙ্গে মানিয়ে চলতে পারেন না, যে কারণে তাদের অনেক সংঘর্ষ করতে হয় নিজেদের জায়গা তৈরি করতে। ধীরাজের সঙ্গেও এমনটাই হয়েছিল। আদেশ ধীরাজের খুনি, আর খুনের কারণ হল সুনয়নার প্রতি ওর এক প্রকারের অন্ধ ভালোবাসা। কোথাও না কোথাও এর জন্য আমরাও দায়ী, কারণ ধীরাজের মতো মানুষকে আমরা প্রত্যেকবার মানসিক চাপ দিয়ে থাকি যে এখনো পর্যন্ত বিয়ে হয়নি, ভবিষ্যতে কি করবে। আমাদের দায়িত্ব হলো যে আমরা নিজেদের চিন্তাধারায় অন্যদের কষ্ট না দিয়ে বরং তাদের ভালোর জন্য কিছু করি। আজকের জন্য এইটুকুই। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এক সত্য ঘটনা নিয়ে নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণ আপনি সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।